আসসালামু আলাইকুম, আমি আবু হাসান তাকিব। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার হিসাব বিজ্ঞান প্রবাসী রিটেনের ধারাবাহিক ক্লাস চলতেছে। আমরা প্রথমে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর 2টা চ্যাপ্টার দিয়েছি। আজকে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অর্থাৎ আর্থিক হিসাব বিজ্ঞানের কয়েকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা জানি আর্থিক হিসাব বিজ্ঞান থেকে 3টা ভাইটাল চ্যাপ্টার আছে, যেমন প্রথমটা হচ্ছে আর্থিক বিবরণী, তারপর হচ্ছে প্ল্যান্ট অ্যাসেট অর্থাৎ অবশ্যই যে চ্যাপ্টারটা আছে, আরেকটা হচ্ছে আপনার নগদ প্রবাহ বিবরণী। এই 3টা চ্যাপ্টার যদি ভালোভাবে করতে পারেন, ইনশাআল্লাহ 3টা চ্যাপ্টার থেকে আপনার রিটেন পরীক্ষা আসার পসিবিলিটি সব থেকে বেশি। তারপরে টোটালি যে 6টা থেকে 7টা চ্যাপ্টার আছে সবগুলোকে আপনাকে কি করতে হবে। আমরা আজকে আলোচনা করব অবশ্যই চ্যাপ্টারটা নিয়ে। এটা আমাদের লেকচার 1 চলতেছে। অবশ্যের উপর আমরা টোটালি লেকচার করব 5টা, অর্থাৎ আমরা একটা লেকচার আলোচনা করব, এরপর হচ্ছে তার পাশাপাশি আমরা আরো 5টা প্রশ্নকে সমাধান করব। মোট লেকচার থাকবে 6টা। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে অবশ্যই থেকে মূলত আপনার প্রশ্ন কি কি আসতে পারে, নিয়ম কানুন কি আছে এবং কতটুকু পর্যন্ত আপনাকে ডিপি গিয়ে পড়তে হবে, আমরা এতটুকু নিয়ে আলোচনা করব। দেখেন, অবশ্যয়ের অধ্যায়টার কাজটা হচ্ছে মূলত অবশ্যয় মানে হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তিগুলোর, অর্থাৎ দৃশ্যমান অদৃশ্যমান যে স্থায়ী সম্পত্তিগুলো আছে এগুলো ব্যবহারের কারণে যে অংশটুকু নষ্ট হয়ে যায় বছর শেষে বা এটার মূল্য যে পরিমাণ হ্রাস পায়, আমরা যেটাকে কি বলা হয়, অবশ্যই বলা হয়। এই অবশ্যই ধার্যের পদ্ধতিটা হচ্ছে মূলত মোটামুটি 12 থেকে 13টা পদ্ধতি আছে। তবে আমাদের মূলত হিসাব বিজ্ঞান প্রভাষকের জন্য 5টা পদ্ধতি ভালোভাবে করতে পারলেই কি হইলো। 5টা পদ্ধতির ভিতরে যেমন প্রথম রয়েছে সরলরৈখিক অথবা স্থির কিস্তি পদ্ধতি। এটা সূত্রটা হচ্ছে সম্পত্তির মোট মূল্য থেকে আপনাকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে তার এরপর হচ্ছে আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হবে, তাহলে আপনি স্থির কিস্তি অথবা সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য করতে কি পারবেন। মনে রাখবেন, কোনো কারণে প্রশ্ন যদি অবশ্যের হার দেওয়া থাকে, অনেক সময় প্রশ্ন অবশ্যের হার দিয়ে দেয়, যেমন একটা প্রশ্ন দেওয়া আছে অবশ্যের হার 10%, তখন আর আপনাকে সূত্রটা ইউজ করতে হবে না। তখন আপনি সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে অবশ্যের হারের পার্সেন্টটা ধরলে আপনার কি অবস্থাটা কি বের হয়ে যাবে। তাহলে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে আপনি অবশ্যই 2টা পদ্ধতিতে বের করতে পারবেন। যদি প্রশ্নে কোনো অবশ্যের হার বা পার্সেন্ট দেওয়া না থাকে, সেক্ষেত্রে আপনি এই সূত্রটা ইউজ করবেন। এরপরে যদি প্রশ্নে কোনো কারণে অবশ্যই হার দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বিয়োগ করে পার্সেন্টটা ধরলে আপনার কি অবস্থাটা কি বের হয়ে আসবে। আচ্ছা, এরপরে আসেন ক্রমহ্রাসমান জের পদ্ধতি, যেটাকে আমরা দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এগুলো আমরা পড়ছিলাম রিডিউসিং মেথড অথবা হচ্ছে ডিক্লাইনিং মেথড, ডাবল ডিক্লাইনিং মেথড আমরা ইংলিশে করছিলাম। এটা এই পদ্ধতিতে অবশ্যই একটা হার বের করতে হবে আপনাকে, মাস্ট বি। আমরা জানি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই বের করতে গেলে আপনাকে সরাসরি করে সূত্র ইউজ করতে পারবেন। আপনাকে প্রথমে একটা অবস্থার হার বের করতে হবে। অবস্থার হার বের করার সূত্র হচ্ছে উপরে 100 নিচে বছর ইনটু 2। এখানে একটা পার্সেন্ট বের হবে, এই পার্সেন্টে দিয়ে আমরা অবশ্যই বের করব। কিভাবে বের হবে সেটা আমরা ম্যাথ করলে বুঝতে পারবো। এই 2টা পদ্ধতি পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রায় 99%। এই 2টা পদ্ধতি পরীক্ষাতে আসার সম্ভাবনা 99%। এই 2টা পদ্ধতি ভালোভাবে করবেন, এখান থেকে কমন আসে যাবে। এরপর আছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে বের করার অবশ্যই বের করার সিস্টেমটা হচ্ছে সম্পত্তির মোট মূল্য থেকে আপনাকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে। বাদ দিয়ে আপনাকে মোট বর্ষ সংখ্যা দ্বারা ভাগ করে বর্ষ সংখ্যা দ্বারা গুণ দিতে হবে। এটা প্যাস মনে হচ্ছে মোট বর্ষ সংখ্যা বা বর্ষ সংখ্যাকে, এটা ম্যাথে গেলে আপনি বুঝতে পারবেন। আপাতত শুধু সূত্রটাকে মুখস্থ বা লিখে নোট করে রাখেন। উৎপাদন একক পদ্ধতি। উৎপাদন একক পদ্ধতিতে আপনাকে অবশ্যই বের করতে হলে আপনাকে একক প্রতি অবশ্যই বের করতে হবে, মানে আপনার প্রত্যেকটা এককের জন্য কত টাকা করে অবশ্যই এটা বের করতে হবে। এটা বের করার সিস্টেমটা হচ্ছে সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বিয়োগ করে মোট উৎপাদন একক দ্বারা ভাগ দিতে হবে। সূত্র মনে রাখেন, বাকিটা আমরা ম্যাথে গেলে দেখব। ঘন্টাহার পদ্ধতি। ঘন্টাহার পদ্ধতিতে একক প্রতি ঘন্টা প্রতি অবশ্যই বের করার সিস্টেম হচ্ছে সেম সূত্র, সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আপনাকে মোট কার্য ঘন্টা দ্বারা কি ভাগ করলে আপনি এখানে ঘন্টা প্রতি অবশ্যই বের করবেন। মনে রাখবেন, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে শুধুমাত্র ভগ্নাবশেষ মূল্যটা বিয়োগ হয় না। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আপনি অবশ্যই বের করতে গেলে ভগ্নাবশেষ মূল্য আপনাকে বিয়োগ দিতে পারবেন না। বাকি যে 4টা পদ্ধতি আছে, 4টা পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যটাকে বিয়োগ দিতে হবে। অনেকের প্রশ্ন হচ্ছে ভগ্নাবশেষ মূল্য জিনিসটা কি। ভগ্নাবশেষ মূল্য জিনিসটা হচ্ছে, ধরেন একটা সম্পত্তি আপনি ক্রয় করলেন 1 লক্ষ টাকা দিয়ে, আপনি এই সম্পত্তিটা 5 বছর ব্যবহার করতে পারবেন। 5 বছর পরে এই সম্পত্তিটার দাম দাঁড়াইছে 20,000 টাকা, ঠিক আছে। তার মানে এই যে প্রথমে 1 লক্ষ টাকা দিয়ে ক্রয় করছেন, 5 বছর পরে যে 20,000 টাকা দাঁড়াইছে, এই জিনিসটাকে আমরা বলি অ্যাসক্যারাপ ভ্যালু বা সেলভেজ ভ্যালু, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা কি বলি, অ্যাসক্যারাপ ভ্যালু অথবা সেলভেজ ভ্যালু, যেটাকে আমরা বাংলাতে বলি ভগ্নাবশেষ মূল্য। মানে হচ্ছে মেয়াদ শেষে এই সম্পত্তিটার, স্থায়ী সম্পত্তিটার দাম কত টাকা আছে, এই জিনিসটাকে আমরা বলি ভগ্নাবশেষ মূল্য, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি এই বিষয়টা। এই 5টা পদ্ধতির বাইরে আপনাকে অবশ্যই বের করার আর আদার্স কোনো পদ্ধতি করতে হবে না। এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসার সম্ভাবনা আমি এবার বলবো 100% 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। এই চ্যাপ্টার থেকে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অঙ্ক আসার সম্ভাবনা 100%। তার প্রধান কারণ হচ্ছে
18তমতে অবস্থা থেকে তারা কোনো অঙ্ক ধরে নেই, 19তমতে ধরবে, এটা মাস্ট শিওর রাখেন। এই যে যতগুলো নিবন্ধন হয়েছে ষষ্ঠ নিবন্ধন থেকে 18তম নিবন্ধন পরীক্ষাতে শুধুমাত্র 18তম ব্যতীত বাকি প্রত্যেকটা নিবন্ধনে এই অবস্থা থেকে 10 মার্কের একটা করে ম্যাথ আসতো, যদিও 17তমের আগে এই ম্যাথগুলোর মার্ক ছিল 15 মার্ক। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছি। এখন আসেন এই জিনিসটার পরে এবার আসেন আমরা এটা করণীয় শিখবো যে এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি করতে হবে। আমরা তো বের করছি অবশ্যই ধার্যের 5টা পদ্ধতি আমরা দেখলাম। এরপরে কাজ হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা থেকে মানে কি কি চাইতে পারে আর কি তারা প্রশ্নে। দেখেন এবার আসেন আমরা করণীয়তে যে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি শিখবো, কতটুকু আমাদেরকে করতে হবে। 1 নাম্বার পয়েন্ট, প্রথমটা হচ্ছে আপনাকে অবশ্যই ধার্য করতে হবে, অবশ্যই নির্ণয় করতে হবে, অবশ্যই নির্ণয় করতে হবে। এখন অবশ্যই নির্ণয়ের পদ্ধতি কয়টি? 5টি। এই 5টি পদ্ধতিতে আপনাকে অবশ্যই বের করতে হবে। 5টি পদ্ধতি কি আমরা একটু আগে আলোচনা করছি। 2 নাম্বার করণীয়তে আপনাকে অবশ্যই সারণী বের করতে হবে, মানে অবশ্যই সারণী আপনাকে মাস্ট বি করতে হবে। অবশ্যই সারণী, যেটাকে আমরা ডেপ্রিসিয়েশন শিডিউল বলি, অবশ্যই সারণী। প্রত্যেকটা পদ্ধতির জন্য অবশ্যই সারণী আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে আপনাকে অবশ্যই সারণীটা শিখতে হবে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনাকে জাবেদা শিখতে হবে। ঠিক আছে, জাবেদা মনে রাখবেন, প্রথম বছর 3টি জাবেদা, পরবর্তী বছর থেকে 2টি করে জাবেদা। আমরা জাবেদাগুলো লিখবো, নিয়মটা শিখবো, যেটা আজকে প্রথম ক্লাস আমাদের নিয়মের কাজ। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনাকে খতিয়ান লেইজার তৈরি করতে হবে, খতিয়ান তৈরি করতে হবে। এই খতিয়ানটা তৈরি হবে আবার 3টা জিনিসের। প্রথম হচ্ছে আপনাকে মেশিন হিসাবের খতিয়ান তৈরি করতে বলবে তারা, মেশিন হিসাব। তারপর হচ্ছে আপনাকে অবচয় হিসাবের খতিয়ান তৈরি করতে বলবে। এরপর হচ্ছে আপনাকে পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতির খতিয়ান তৈরি করতে বলবে। পুঞ্জীবিত কি অবচয়, এই পুঞ্জীবিত অবচয়ের নাম পরিবর্তন হয়ে যায়, অনেক সময় তারা এটা নাম দিবে অবচয় সঞ্চিতি হিসাব তৈরি করা। আমি একদম ডিটেলস লিখে দিচ্ছি যাতে আপনি প্যাঁচে না পড়েন। অনেক সময় তারা বলবে ক্রমযোজিত হিসাব তৈরি করা, ক্রমযোজিত, অনেক সময় তারা বলবে ক্রমযোজিত হিসাব। তার মানে আপনার কিন্তু খতিয়ানটা কিন্তু 3টা জিনিসের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। খতিয়ান বের করতে বলবে, মেশিন হিসাব, অবচয়, পুঞ্জীবিত অবচয়, অবচয় সঞ্চিত, এই 3টা কথা এক। এই জিনিসগুলো আপনার কাছে কি তারা বের করতে বলবে। আপনার এই 4টা টপিকের বাহিরে আপনাকে কিছু বের করার কোনো আদার্স কোনো সুযোগ নাই। ঠিক আছে, মাঝে মধ্যে একটা অঙ্ক চাই বসে, সেটা হচ্ছে কোনো সম্পত্তির লাভ ক্ষতি, মানে সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্ষতি, সম্পত্তিকে বিক্রয় জনিত কি লাভ বা ক্ষতি আপনাকে বের করতে হবে। সম্পত্তি, একটা সম্পত্তি আপনি বেচছেন, বিক্রি করে আপনাকে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে এটা নির্ণয় করতে হবে। এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন কোনো কারণে টাফ করে তখন এই সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির অঙ্কগুলো দিয়ে দিবে। আমরা এই নিয়মের 2টা ম্যাথকে সলিউশন করব। এই 2টা ম্যাথ আমাদের লেকচার 4 এবং লেকচার 5-এ থাকবে। প্রথমে আমরা বেসিক নিয়ম, বেসিক অঙ্ক করব 3টা, পরবর্তীতে আমরা লাভ ক্ষতির অঙ্ক করব 2টা। টোটালি আমরা 5টা ম্যাথকে সলিউশন করব, বাকি ম্যাথগুলো আপনারা সমাধান করবেন। আচ্ছা আসেন, এটা গেছে আমাদের করণীয়। এই 5টা করণীয়ের বাহিরে আপনার আসার কোনো সম্ভাবনা নাই। আপনাকে প্রত্যেকটা করণীয় কিন্তু করতে হবে। আপনার কাছে যদি খতিয়ান চায় আপনাকে অবশ্যই নির্ণয় করতে হবে, অবশ্যই সারণী তৈরি করতে হবে। জাবেদা করার দরকার নেই, কারণ জাবেদাটা আপনি নরমালি পারবেন। এখন আসেন আমরা এখান থেকে এবার আমরা নিয়মগুলো শিখি। প্রথমে আসেন আমাদের কি কি জাবেদা করতে হবে। এই অধ্যায়টা আসলে আপনারা অনেকেই জানেন, তারপর আমি আপনাকে বেসিকটাকে ধরাই দিচ্ছি যে আপনি কি কি কতটুকু পর্যন্ত করবেন। আসলে আমরা জাবেদার নিয়মটা শিখি, যা আমাদের কি কি জাবেদা তৈরি করতে হবে, জাবেদার কি নিয়ম। ঠিক আছে, আমাদের কয়টা জাবেদা তৈরি করতে হবে। প্রথমে আসেন আমরা যদি কোনো সম্পত্তি ক্রয় করে, যদি কোনো সম্পত্তি ক্রয় করে, কোনো সম্পত্তি ক্রয় করে, যদি কোনো সম্পত্তি ক্রয় করে, আমরা জানি সম্পত্তি ক্রয়ের জন্য জাবেদা হয় কি। মনে করেন আপনি একটা মেশিন ক্রয় করছেন, তখন আপনার জাবেদাটা হবে মেশিন হিসাব ডেবিট, তখন আপনার জাবেদাটা কি হবে মেশিন হিসাব ডেবিট। ওকে, আর নগদান হিসাব কি ক্রেডিট। মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা হচ্ছে আপনার প্রথম জাবেদা, এটা হচ্ছে আপনার কি প্রথম জাবেদা। দ্বিতীয় জাবেদাটা আসেন, দ্বিতীয় জাবেদাটা হচ্ছে অবচয় ধার্যের জন্য, মানে প্রথম বছর 3টা জাবেদা মাস্ট হবে অবচয় ধার্যের জন্য, অবচয় ধার্যের জন্য। অবচয় ধার্যের জন্য জাবেদাটা হবে অবচয় হিসাব কি ডেবিট, এই 3টা জাবেদা নিশ্চিত হবে। অবচয় ধার্যের জাবেদাটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, আর পুঞ্জীবিত অবচয় হিসাব কি ক্রেডিট, অথবা অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, জিটিএডি, পুঞ্জীবিত অবচয় হিসাব কি ক্রেডিট। ওকে, এই গেলে 2টা জাবেদা। 3 নাম্বার জাবেদাতে আমরা আসি। 3 নাম্বার জাবেদাটা হচ্ছে অবচয় বন্ধের জাবেদা, অবচয় বন্ধের জাবেদা। 3 নাম্বার জাবেদাটা হবে অবশ্যই কি বন্ধের জাবেদা। অবশ্যই বন্ধের জাবেদাটা হচ্ছে আয় বিবরণী হিসাব ডেবিট, মানে আমরা এবার অবস্থাটাকে বন্ধ করে দিব, আয় বিবরণী হিসাব ডেবিট, আর হচ্ছে অবচয় হিসাব ক্রেডিট, অবচয় হিসাব ক্রেডিট। ওকে, এই হচ্ছে আপনার জাবেদা। মানে আপনাকে যখন প্রশ্নে বলবে যে জাবেদা দাও, সেক্ষেত্রে আপনাকে
প্রথম বছর যে বছর মেশিন ক্রয় করছে এই বছর জন্য আপনাকে 3টা জাবেদা দিতে, মানে এই যে অবশ্যই 2টা জাবেদা প্রত্যেক বছর হবে। মনে করেন আপনার কাছে জাবেদা এসেছে 3 বছরের জন্য, আপনি প্রথম বছর মেশিন কিনছেন, তাহলে প্রথম বছরে মেশিনে জাবেদা হবে, অবশ্যই 2টা জাবেদা হবে। দ্বিতীয় বছর আপনি মেশিন কিনছেন, দ্বিতীয় বছর আপনাকে মেশিনে জাবেদা দিতে হবে, অবশ্যই 2টা জাবেদা দিতে হবে। তৃতীয় বছর আপনার কোনো মেশিন ক্রয় করেন নাই, সেক্ষেত্রে আপনাকে শুধু অবশ্যই 2টা জাবেদা দিতে হবে। চতুর্থ বছর আপনি কোনো মেশিন কিনেন নাই, সেক্ষেত্রে আপনাকে শুধু অবশ্যই 2টা জাবেদা দিতে হবে। কেন? কারণ অবশ্যই তো আপনাকে প্রত্যেক বছরেই হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যের জন্য প্রত্যেক বছর জাবেদা দিতে হবে। আশা করি বুঝতে পারছি। তাহলে যে মাসে বা যে বছর মেশিন কিনবে এই বছর শুধু এই জাবেদাটা হবে, বাকি যে 2টা জাবেদা আছে এই 2টা জাবেদা আপনাকে প্রত্যেক বছর দিতে হবে। আমরা যখন ম্যাথগুলোকে সমাধান করব তখন এই জিনিসটা খুব ভালোভাবে আপনি ক্লিয়ার হবেন। আচ্ছা, এরপরে আপনাকে এই অধ্যায়ে এই চ্যাপ্টারটা থেকে খতিয়ান চাইবো তারা। খতিয়ানটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে টিচক, একটা হচ্ছে চলমান যে ছক। আমরা অবশ্যই খতিয়ানগুলোকে চলমান যে ছকে করবো, আমরা টিচকে করব না। অবশ্যই চলমান যে ছকে আমরা কি পরীক্ষাতে উপস্থাপন করব। আমাদের বইগুলোতে গাইড বইগুলোতে টিচকে দেওয়া আছে, তবে আমরা চলমান যে ছকে এই ম্যাথগুলোকে কি সমাধান করব। আর বাড়তি কোনো নিয়ম নেই, বাড়তি যে অঙ্কগুলো ম্যাথগুলো আমরা যখন করব তখন আমরা এই নিয়মটাকে একদম ভালোভাবে কি ধরতে পারবো।